সত্যি কি পূর্বজন্ম বলে কিছু হয়? আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যখন দেখছি, অন্যদেরকে যখন দেখাচ্ছি তখন বিশ্বাসটা করছি। কেননা আমাদের যা বুঝলাম দেখাতে দেখাতে যে আমাদের কিন্তু একটা জন্ম না, আমাদের অনেক 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 জন্ম আছে। কারণ আমি একটি মেয়েকে নিয়ে গেছিলাম, সে 1200 সালে গিয়েছিল। 1200 সাল, তাহলে কত বছর ধরে সে জন্মাচ্ছে, জন্মাতে জন্মাতে আসছে। তো ওই জন্ম তো আছেই, এবং সেইগুলোর কিছু না কিছু এফেক্ট এই জন্মে পায়। যেমন কখনো আমাদের খুব ভালো সময় যায় যখন, তখন আমরা বুঝি যে আমরা কোনো ভালো কর্ম করেছি, সেটা ফেস করছি, ভালো লাগছে। আবার যখন খারাপ সময় আসে সেই ফলটাও আমাদের ভোগ করতে হচ্ছে। সেই জন্য আমাদের জীবনে ভালো মন্দ সময় চলতে থাকে। কেউই বলতে পারে না যে আমি খালি খারাপ গেছে কি খালি ভালো গেছে। তো সত্যি হয়, সেটা আমি দেখেছি। দেখে যখন মেলালাম তখন দেখলাম হ্যাঁ, পাস্ট লাইফ আছে, আছে, ভালো মতনই আছে আমাদের। কিন্তু এটাকে যদি কেউ ভাবে কিভাবে দেখছে, কিভাবে দেখছে, তো অনেকে বলে একটা ওই একটা হিপনোথেরাপি করে একটা ওকে পাস হিপনোটাইজ করে নিয়ে যাওয়া হয়, নিয়ে একটা কিছু দেখানো হয়। তাই যদি দেখানো হয় তাহলে ভালোটাই দেখাবো। কেউ রেখেছে, কেউ খুঁজছে, কেউ তার মার্ক দিচ্ছে, এগুলো কি করে আমরা দেখাবো? এগুলো তো আমাদের মাথা থেকে কখনো আসতেই পারে না। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি আসে যে আদৌ কি মানুষ পাস্ট লাইফ দেখতে পায়, না তাদেরকে হিপনোসিসের মাধ্যমে দেখানো হয়? দেখতে পাই বলেই তো ভয়ঙ্করটাও দেখে। সে যদি কেউ দেখতে যে মানে ভাবে, তো সে সময় তো ভাবে আমি রাজা ছিলাম, রানী ছিলাম, বিরাট কিছু ছিলাম। সে নিজেকে ভিখিরি বা ভাববে কেন? গরিব বাড়ি বা ভাববে কেন? না খেতে পেয়ে মরে যাচ্ছি সেটাই বা দেখবে কেন? একটা রিচ ফ্যামিলি থেকে কেউ যেটা বিলং করছে, সে যখন দেখছে যে সে একদম এমন বাড়িতে জন্মেছে যেখানে একটা উঠোনে মাটির উনুন তৈরি করে, মুসলিম ফ্যামিলি, এবারে এই জন্মে সে একটা ভট্টাচ ফ্যামিলির মেয়ে। সে দেখছে একটা মুসলিম ফ্যামিলিতে মা মাটির উনুন করে রুটি বানাচ্ছে, অর্ধেক নিজে খাচ্ছে, অর্ধেক মেয়েকে খাওয়াচ্ছে, কিন্তু প্রচণ্ড শান্তি সেখানে তার জীবনে। তো সে একটা বড়লোক বাড়িতে জন্মেছে, রিচ ফ্যামিলিতে, সে তো দেখবে আরেকটা কোনো রিচ ফ্যামিলি, হঠাৎ গরিব দেখতে যাবে কেন? নিশ্চয়ই ছিল বলেই তো দেখলো। এবং সেই জিনিসটা যখন ও দেখলো, একটা আমার মনে আছে রিঙ্কু বলে মেয়েটা, সে বলছে আমার যেন কেন মনে হয়েছে মেয়েরা যখন আমার বাড়িতে এলো, ও হঠাৎ কালো ড্রেস পরেছিল বলে কিছু মনে হলো জানি না। আমি বললাম রিঙ্কু কেন যেন মনে হয়েছে তুমি কোনো মুসলিম ফ্যামিলিতে জন্মেছিলে। বলছে আপনার এটা কেন মনে হলো? না জানি না, হয়তো তোমার কালো ড্রেস দেখেই বলছি। বলছে আমি খুব আজমের শরীফে যাই, আমার মন খুব টানে, আমি প্রতি বছর যাই। তো জাস্ট বলল। এবার যখন ওকে আমি দেখাতে গেলাম, তখন ও বলছে আমি একটা 6 বছরের একটা বাচ্চা মেয়ে, হাতে চুড়ি পরে আছি, গালগুলো লাল লাল, এটা কোনো ঠান্ডা ঠান্ডা জায়গা, একটা ভ্যালি মতন দেখতে পাচ্ছি, ভেড়া চলছে। তখনও তো তার ধর্ম আমি জানি না, বুঝতে পারছি না কি করতে করতে কোথায় না, তুমি তোমার বাড়ি যাও, দেখো তো তোমার বাড়ি কেমন। তখন বলছে একটা উঠোন, সেখানে মাটির উনুন, আর একটা ঘর আছে, আর একটা খাটে একটা কেউ বুড়ো মতো লোক বসে আছে। আর তুমি ঘরে গিয়ে দেখো তো কে আছে। তখন বলছে আম্মু জান। আলাম আচ্ছা, তাহলে তুমি একটা, বোঝা গেল যে মুসলিম ফ্যামিলি থেকে এসছে। এবং ওটা যা হলো, এবার ও বলছে যে আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি, রাত্রিবেলায় আকাশের তারা ঝলমল করছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এতটা শান্তি ওদের জীবনে আমি কখনো পাইনি। তো এবার তো বের করার পালা। এবার যখন আমি বললাম, ঠিক আছে এবার তুমি বেরিয়ে এসো। বলছে আমাকে এখানে কিছুক্ষণ রেখে দিন, আমি এই শান্তিটা থেকে বেরোতে পারছি না, আমাকে কিছুক্ষণ রেখে দিন। কিন্তু কতক্ষণ রাখবো? তখন আমি প্র্যাকটিস সেশন, তখন আমি সবে শিখেছি, একে ওকে ডেকে ডেকে করানোর চেষ্টা করতাম আর কি। তা আমি তো তখন ভয় পাচ্ছি যে কতক্ষণ রাখবো আমি ঠিক জানি না। ওকে যখন বের করে আনলাম, বললে আমি ফিল করছি যে আমি আপনার ঘরে ফিরে এসেছি, কিন্তু আমি এখন চোখটা খুলবো না, কেন ওইটা আমি এখনও ফিল করতে পারছি। যাক, ও বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ মেয়েটা খুব চুপচাপ ছিল, মনটা কেমন যেন, আনন্দ না দুঃখ বুঝে উঠতে পারছি না। তো ও বলল জানেন, পরে আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম, তো আমি এই 2-2.5 বছর বয়সে টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠে ছাদে গিয়ে আকাশের তারাই দেখতাম বসে বসে খালি। ওই যে জন্মানোর পর কিছুদিন মাথার মধ্যে জিনিসটা থাকবে, তো ওই আম্মু জান ওর কাছে এমনই একটা ব্যাপার হয়ে দাঁড়ালো যে ওর মা বাবাও ওর কাছেও এত ভালোবাসা পায় না। ওলে আমি চোখ বন্ধ করে মাঝে মাঝে ওই দৃশ্যটা চিন্তা করার চেষ্টা করি। ওই জন্মটা ছিল বলেই তো এই জন্মে সেই কানেকশানটা আছে। আমি যখন স্বপ্ন দেখব, তো স্বপ্ন দেখাতে তো সেটাকে আমরা নিয়ে কতক্ষণ মনে রাখতে পারি। কিন্তু তোমাকে যদি আমি পাস্ট লাইফ দেখাই, তোমার জীবনের শেষ পর্যন্ত জিনিসটা তোমার মনে থাকবে।
আপনার এই কথা থেকে আমার কিন্তু একটা বিষয় মনে হলো, এই যে যে আপনি বললেন যে মেয়েটি তার আম্মুজানের কথাই এখন বেশি ভাবে, এটা কি তার জন্য একটুখানি ক্ষতি হয়ে গেল না? মানে পুরনো কথা নিয়েই সে যদি বেঁচে থাকে, বর্তমান জীবনটার দিকে যদি বেশি নজর না দেয়, এতে ক্ষতি হবে নাকি? না, ও তো ভালোটা মনে রাখছে না। ও তো দেখেছিল, ও তো ভ্যালি থেকে পড়ে ও 6 বছর বয়সেও মারাই যায় বাচ্চাটা। আমি যখন আমাদের হয় নিয়ম থাকে, তোমাকে আমি 10 বছর বাড়িয়ে দিলাম, 15 বছর বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে ওর জীবনটাকে দেখাতে শুরু করে। একটা বাচ্চা, সে যদি বাচ্চা নিজেকে দেখছে, এবার তাকে আমাকে বড় করতে হবে যে তোমার শেষ জীবন পর্যন্ত তোমার জীবনটা কেমন ছিল। একে যখন আমি 10 বছর বাড়াতে গেলাম, তখন বললাম আমি নেই। তুমি নেই মানে কি হলো? বললে আমি ওইখান থেকে পড়ে গিয়েছি। আমি, তুমি কি করে বুঝলে তুমি মারা গেছো? বলছে মাটির তলে আমাকে দাফনানো হয়েছে দিয়েছে, আর আমার আম্মুজান কাঁদছে। হ্যাঁ, তখন ওইখানে তো আমি শেষ করতে পারছি না, এবার রিভার্স ফিরে আনতে হবে। এবার তুমি যখন মৃত্যুর আগে, এই মারা যাওয়ার আগে তোমার কি হয়েছে, ওই ঘটনাগুলো দেখাচ্ছি আর কি। খুব বেশিক্ষণ তো করিনি, কারণ তখন আমার প্র্যাকটিস সেশনে আমি নিজে একটু ভয়ই পেতাম কতটা এগোবো কত। এখন যেমন কিছু মনে হয় না, কীভাবে বের করতে হয়, কী করে করতে হয়, না করতে কোনো ব্যাপারই না। ওইটাও সুন্দর মুহূর্তটাকে ওর ভাবতে খুব ভালো লাগে, কারণ এই জন্মের মা বাবার সঙ্গে খুব একটা ভাব ছিল না, ভালো সম্পর্ক ছিল একদমই না। সম্পর্ক ছিল না বলে ওই ভালোবাসাটাকে ও আঁকড়ে ধরে। মন করলেই মানে ওর চোখে জল চলে আসে কথাটা বলতে গেলে। আম্মুজানের কথা প্রায় 4 বছর আগেই দেখেছি, এখন ওকে বললে ওর মুখে হাবভাব পাল্টে যায়, ওই জিনিসটাই হয়ে যায়। ওইটাতেই তো আরও বোঝা যায় না যে হঠাৎ আমি স্বপ্ন দেখলাম একটা সুন্দর মন্দিরে গিয়েছি, সে গেছি, সেটাকে নিয়ে আমি কতক্ষণ আর চিন্তা করবো, তো এটা যেন থেকেই গেল ওর জীবনে। এখানে যখন লোকেরা বলে যে একটা চলো একেও তো হিপনোটাইজ করে দেয়, তারপরে তাকে দেয়, এটা তো এরকম না ভাই, চলো ভাই স্বপ্ন দেখায়, ব্যাপারটা তো না, এরকম এটা নয়। তো সহজ ব্যাপার হ্যাঁ, এটা তো নয়। সহজ ব্যাপার না, চলো ভাই তোমাকে স্বপ্ন দেখায়, এরকম তো সম্ভব না। কিন্তু স্বপ্ন মানুষ দেখে, সেটা উঠে গিয়ে আমরা ভাবি কি হলো, কিছুক্ষণ পরে মিলে গেলাম। তো এইটা এমন হয় সঙ্গীতা, যে আমি দেখানোর পরে হয়তো কিছুটা বলে ভ্যাবলা হয়ে থাকে লোকগুলো, কারোর সঙ্গে কথা বলতে ভালোবাসে না, খালি যে দেখায় তার সঙ্গেই কথা বলতে তাদের ভালো লাগে। কিছুক্ষণ অন্তর অন্তর বলে হ্যাঁ আরেকটা যেন কি দেখেছিলাম, আবার যেন মাঝে মাঝে যেন ওদের মাথাতে একটা কিছু আসতে থাকে, এক একটা ঘটনা। সেই দিনটা তোর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছেই করে না, আমি দেখি, আমি বলি ছেড়ে দাও, বিরক্ত করো না, মানে ঘোরের মধ্যে থাকে সে। ওইটা খুব টাফ হয়ে যায় জিনিসটা। আমি বললাম না যে আমি এতগুলো ক্লাস করিয়েছি, মানে আমার তো শুরু ছিলাম রেকি থেকে, রেকি, এঞ্জেল, ক্রিস্টাল, এগুলো করাচ্ছি, কত রকমের ক্লাস করাচ্ছি। টাফেস্ট ক্লাস হচ্ছে মানে পাস্ট লাইফ ট্রেনিং দেওয়াটা। দেখানোটা তো একটু ভয় ভয় থাকে, কি জন্য, অন্য কোনো ভয় না, ভয়টা হচ্ছে যেতে পারবে কি না। তখন খুব মনটা খারাপ হয়ে যায়। কেউ কত আশা নিয়ে আসে জানো, মানে কেউ দুর্গাপুর থেকে, কৃষ্ণনগর থেকে, আমি বলছি অনলাইনে একই দেখতে পাবেন, এক হবে, বেকার আসবে না। কারণ আমার মনে হয়, দেখো অনলাইনে একটা ফিজ আলাদা হয়, অফলাইনে একটা ফিজ আলাদা হয়, অত কাণ্ড করে আসে, আমাকেও ছুটি নিয়ে বসে থাকতে হয়। এবার যদি দেখাতে না পারি তখন খুব কষ্ট হয় আমার। তার মানে সবাই দেখতে পায় না? না, এটা কিন্তু টিচাররা কেন বলেন না আমি জানি না, এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকা উচিত লোকেদের। সবাই কিন্তু দেখতে পায় না। আমি যদি বলি আমার 100 জনের মধ্যে আমি 90 জনকে ঢুকিয়ে দিতে পারবো, 10 জনকে কিন্তু ঢোকাতে পারবো না। তারও কিছু ব্যাপার থাকে, যে অনেকে থাকে খুব স্ট্রেস লাইফ লিড করছে, অনেকে থাকে ডাউট নিয়ে আসে, হবে কি হবে না, অনেকে ভাবে ভয় পাবে, কী জানি বাবা কী দেখবো।